নমস্কার, ডক্টর বর্ণালী ঘোষের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক হ্যান্ডেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে টপিকটা নিয়ে আমাদের আড্ডা, সে টপিকটা সময়ের জন্য বলতে পারেন যে খুব উপযোগী এবং আমাদের আশপাশে এমন কিছু ঘটনা ঘটছে যেটা এই আলোচনাটাকে একটা সময়ের দাবি বলেই আমাদের মনে হয়েছে এবং সে কারণেই আমরা আপনাদের সামনে আজকের এই টপিকটা নিয়ে ডিসকাশনে বসছি। আপনারা আপনাদের অভিমত জানাতে পারেন আমাদেরকে এবং সেগুলো নিয়ে ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আরো কিছু শোজ আপনাদের কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো। আমি সুমন, আমার সঙ্গে রয়েছেন ডক্টর বর্ণালী ঘোষ, আমরা যেরকম জানালাম। আজকের আলোচনাটা আমাদের কিছু বিষয়ে খুব সাংঘাতিকভাবে ভাবিয়ে তুলেছে এবং সেগুলো নিয়েই আলোচনা। শিক্ষা বা শিক্ষিত হওয়া বা বুদ্ধি রাখা, এগুলো যেমন ছোট থেকেই আমাদের কাছে একটা প্রয়োজন হয়ে এসেছে এবং এই প্রয়োজনের জন্যই ছোটবেলা থেকেই হয়তো বাড়ির গুরুজনেরা বারবার বলেছেন পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো। তো কোনো একটা জায়গায় গিয়ে এই পড়াশুনোর পরেও কিছু জায়গায় গিয়ে কিছু অসহায়তা আমাদের শিক্ষা বা বাঁচার মধ্যে একটা অদ্ভুত শূন্যতা তৈরি করছে। আজকের আলোচনা সেটা নিয়ে। আমাদের সাম্প্রতিক অতীতে বেশ কিছু মেধার আত্মহনন বা জীবন থেকে পালানোর চেষ্টা আমাদেরকে এই প্রশ্নটায় বারবার আহ, রীতিমতো বলতে পারেন যে আহ, ওই বলে না বিবেকের দংশন, সেরকম দংশন থেকেই আজকের এই লাইভ সেশন। প্রথমে আমি স্যার ম্যামকে জিজ্ঞাসা করবো যে বিষয় নিয়ে আমরা বলছিলাম। সাম্প্রতিক অতীতে আমরা দেখলাম চিকিৎসক, তারপর আইটি কর্মী, বেশ কিছু মেধার হঠাৎই আত্মহননের চেষ্টা। আপাতভাবে মনে হচ্ছে হয়তো তাদের জীবনে সবকিছু আছে, আত্মহননের কোনো প্রশ্নই ওঠে না, কেন তারা এখন করতে যাচ্ছে। মনস্তাত্ত্বিক ভাবে প্রবলেমটা কোথায় হচ্ছে? আহ ঠিকই বলেছো সুমন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আজকাল আমরা দেখছি, যেটা গত 30-40 বছর আগেও হয়তো এতটা ছিল না। আহ অত্যন্ত উচ্চ মেধা সম্পন্ন যে ছাত্রছাত্রী অথবা যে প্রফেশনালস, তাদের মধ্যে আত্মহননের প্রবণতা বা আত্মহত্যার ইনসিডেন্স অনেকটা বেড়ে গেছে। এটা প্রফেশনাল হিসেবে আমাদেরকে খুব ভাবিয়ে তুলেছে। আর ডাক্তার হওয়া তরুণ, এর একটা মানসিক যে আসপেক্ট, সেটা যতটা আমাকে ভাবাচ্ছে, তার থেকেও বেশি ভাবাচ্ছে বর্তমান পৃথিবীর নাগরিক হিসেবে যে অ্যাকচুয়ালি অসুবিধাটা ঠিক কোথায় হচ্ছে। যে মানুষটা অকালে চলে যাচ্ছে এই পৃথিবী ছেড়ে, তারই কি সমস্যা? অথবা যে পরিবেশে তাকে বাঁচতে হতো বা বাঁচতে হচ্ছে, সেই পৃথিবী অথবা সেই পরিবেশটারই সমস্যা, যে আমরা এই মানুষগুলোকে একটা প্রপার পরিবেশ বা পৃথিবী দিতে পারছি না, যাতে করে অ্যাকর্ডিংলি মনে হচ্ছে সবই ছিল, তাও তারা এখানে তারা বেঁচে থাকার রসদ খুঁজে পাচ্ছিল না, বা কোনো একটা বিপন্নতা, অসহায়ত্ব থেকে তারা চলে যাওয়ার বা টাটা বাই বাই করার ডিসিশনটা এত সহজে নিয়ে নিচ্ছে। ঠিক কেন নিচ্ছে? আহ এই জায়গাটা আমাদের ভীষণ ভেবে দেখার সময় আমার মনে হয় এসেছে। যদি কোনোভাবেই আমরা এটাকে প্রিভেন্ট করার কথা ভাবি, আমাদের কিন্তু ঘটনাটার রুটে পৌঁছানোর চেষ্টা করতে হবে। একটা প্রশ্ন যেটা ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে অতি শিক্ষা শব্দটা বোধহয় বা এই শব্দবন্ধটা বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট হবে। অতি শিক্ষা কি কোনো একটা জায়গা থেকে এই অসহায়তাটার জায়গায় জন্ম দিচ্ছে, যে একটা মানুষ মনে করছে না আমার ওইখানে পৌঁছতে হবে, আর ওইখানে পৌঁছানো না পর্যন্ত আমি বোধহয় একটা অদ্ভুত শূন্যতার মধ্যে দিয়ে চলছি। এই জায়গাটা কি অনেকটাই এই অদ্ভুত টাইপের সাইকোলজিক্যাল ক্রাইসিসের জন্ম দিচ্ছে? আহ অংশ তো সত্যি। অতি শিক্ষা বা ইন্টেলেকচুয়ালি খুব যারা হাইলি ফাংশনিং মানুষজন, তাদের ন্যাচারালি নিজেদের কাছ থেকে এক্সপেকটেশন বেশি থাকে সুমন। এক নম্বর সেটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারা কখনো কখনো অপ্রাপ্তি বা যে জায়গাটা পৌঁছতে চাইছিলেন তারা সেই জায়গাটা পৌঁছতে পারছেন না, বিধি নিষেধের সম্মুখীন হচ্ছেন, বা প্রতিকূল পরিস্থিতির সামনে পড়ে সামনা করতে গিয়ে তারা তাদের যে ডিজায়ার্ড পজিশন সেই জায়গা অব্দি উঠতে পারছেন না। সেটা যেরকম একটা কারণ হতে পারে, আহ সেরকম আরেকটা জিনিস হতে পারে যে
এক ধরনের বিপন্নতা বোধ তাদের গ্রাস করে। কারণ ছোটবেলা থেকেই তাদের যখন বড় করেছেন বাবা মায়েরা, তারা তাদেরকে ফেইলিউর অ্যাকসেপ্ট করতে শেখাননি। সুতরাং এই যে যারা খুব হাই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির ছেলেপুলে, তারা ছাত্রই হোক বা তারা প্রফেশনালি হোক, তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে মিডিওকার ছেলেপুলে বা মিডিওকার মানুষজনের থেকে ভালনারেবিলিটি তাদের বেশি। কারণ একদিকে তারা ফেইলিওরটা বোধহয় মেনে নিতে পারছেন না, আর দ্বিতীয় আরেকটা দিকে তারা নিজেদের জন্য একটা ভীষণ কোথাও একটা খুব হাই স্ট্যান্ডার্ড সেট করে ফেলছেন ওকেশনালি, যেটা কিনা খুব প্র্যাকটিক্যালি সেট করা হচ্ছে না। তো এই দুটো কারণ যেরকম একদিকে থাকতে পারে, আরেক দিকে হতে পারে যে পরিস্থিতির প্রতিকূলতা তারা একেবারেই মেনে বা মানিয়ে নিতে পারছেন না। এটা কোথাও কোথাও হয়তো হিউম্যান রিলেশনশিপ সম্পর্কে অজ্ঞতা, বেশিরভাগ ছেলেপুলের নিউক্লিয়ার ফ্যামিলিতে বেড়ে ওঠা, কমপ্লিকেশন হ্যান্ডেল করতে না দেখা বা শেখা, বা কোথাও কোথাও হয়তো একটু বাবা মা স্পুন ফিড করিয়ে তাদেরকে অত্যন্ত একটা প্রোটেক্টিভ এনভায়রনমেন্ট দিয়ে বড় করেছেন। তো মনে হয় যে সবগুলো ফ্যাক্টরই কোথাও না কোথাও একটা ইনস্ট্রুমেন্টাল হয়ে উঠছে, যখন কিনা অসহায়ত্ব অথবা বিপন্নতা এতটাই বেড়ে যাচ্ছে যে তখন কুইট করার ডিসিশন নিতে হচ্ছে। তার সঙ্গে বোধহয় থাকছে প্রফেশনাল র্যাট রেসে অত্যন্ত সময়ের অভাব, বন্ধুহীনতা, বন্ধুত্বহীনতা, আর একটা কোথাও জাজ হয়ে যাওয়ার ভয় যে আমি যদি কাউকে খুলে আমার মনের কথাটা বলি, তাহলে হয়তো সে আমাকে হ্যাটা করবে, মানে জাজ করবে, আমাকে হয়তো লুক ডাউন আপন করবে। তো এরকম বিপন্নতাগুলোও কিন্তু পরপর রয়েছে। সো আমার মনে হয় দিস ইজ ভেরি মাচ মাল্টিফ্যাক্টোরিয়াল, এবং আমাদের যদি রুট কজ অ্যানালিসিস করতে হয়, আমাদের স্টার্টিং ফ্রম তাদের ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্ট, এবং কোথাও একটা প্রফেশনাল সার্ভিস, পার্টিকুলারলি হোয়েন দে আর ফিলিং ডিপ্রেসড। সাধারণত দেখো এই ঘটনাগুলো একদম যে একদিনে ঘটে তা তো নয়। মানুষটা ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়, ধীরে ধীরে তার অসহায়ত্ব প্রকাশ করে। খুব কাছাকাছি যারা ছিল তারা অবভিয়াসলি পরের দিকে বুঝতেই পারে, একটু ব্যাক থিঙ্কিং করে বা রেট্রোস্পেক্টিভ চিন্তা ভাবনা করলে, যে এই মানুষটা কিন্তু তার নর্মাল বিহেভিয়ার থেকে সরে গেছিল। তো এখানে একটা সাপোর্ট সিস্টেমেরও কোথাও কোথায় প্রয়োজনীয়তা আছে, এগুলো আমার মনে হয় আর কি। একদমই একটা খুব ইম্পর্টেন্ট শব্দ বন্ধু আপনি ইউজ করলেন। সেটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই হার জিতের প্রশ্নটা, যে জীবন শিক্ষাটা বোধহয় খুব জরুরি। মানে আমি আমি নিজে মানে আমাদের সময়ও খুব বেশি দূর যেতে হবে না। আমাদের সময় আমরা বেড়ে ওঠার সময় দেখেছি যে বাবা মারা মাঠে খেলতে পাঠাতেন এবং সেখানে গিয়ে রেগুলার ইন্টারভ্যালসে বন্ধুদের সঙ্গে মেশা, তাদের সঙ্গে একটা কামারাডরি তৈরি করা, ইভেন পাড়ার মাঠেও হার জিতের মধ্যে একটা অদ্ভুত রকমের আনন্দ থাকতো। সেটা কোনো একটা জায়গায় গিয়ে ওই প্লে গ্রাউন্ড থেকে প্লে স্টেশনে কনভার্সনটা কি কোনো একটা জায়গায় গিয়ে এটা একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন সবাই জয়স্টিকে খেলে, মাঠে গিয়ে আর কেউ খেলে না। হুম, এই জন্যই বলছি হারতে শেখা বা শেখানোটা খুব জরুরি। মানে এটা আমি সবসময় বলি যে অ্যাডোলেসেন্ট বাচ্চা কাচ্চাদের যারা ডিল করছেন, যারা তাদের বাবা মা, তারা প্লিজ দেখুন যে বাচ্চা যেন হারতে শেখে। মানে হেরে গিয়ে উঠে দাঁড়ানোতে তাকে বেশি বাহবা দিন, ফার্স্ট হয়ে ভিক্টরি স্ট্যান্ডে দাঁড়ালে যতটা না দিচ্ছেন। মানে এটা আমার একদম একটা অন্তরের অন্তঃস্থল থেকে একটা আমি কথা বলছি, যে ভিক্টরি স্ট্যান্ডে উঠে দাঁড়িয়ে বরমালা নেওয়াটা জীবনে একটা খুব সহজ ঘটনা। এটার জন্য কোনো বড় ক্রেডিট লাগে না, ইট ইজ ভেরি ইজি। কিন্তু যে মানুষটা হেরে গিয়ে মাটিতে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেল, সে সেখান থেকে যখন উঠে দাঁড়ালো, আমার মনে হয় তার ক্যালিবার, তার ক্রেডিট এবং তার যারা সাপোর্টে আছেন, তাদের নিজেদেরও অনেক বেশি বাহবা নেওয়া এবং দেওয়া প্রয়োজন। এই জায়গাটায় বাবা মাদের একটা বিরাট রোল থেকে যাচ্ছে। আপনারা বাচ্চাদের শেখান যে তারা
পরাজয় যেন ভয় না পায়, পরাজয় যেন ভেঙে না পড়ে। তারা পরাজিত হয়ে যদি উঠে দাঁড়াতে পারে, সেটাই তাদের জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। সেজন্য যে বাচ্চাটাকে ফার্স্ট করার জন্য এত পরিশ্রম করলেন, সে যদি পরীক্ষায় জিতে গিয়ে জীবন যুদ্ধেই হেরে যায়, তাহলে কি থাকলো? আহ, মানে পরিবারের কাছেই কি থাকলো? এবং পৃথিবীতেও তো এটা একটা অসম্ভব বাজে এক্সাম্পল দিনে দিনে প্রতিষ্ঠিত হয়ে চলেছে, যে যেখানে আমরা দেখতে পাচ্ছি ভীষণ ভালো ছেলেপুলেরা। আর একটা জিনিস ভেবে দেখো সুমন, খুব অ্যাভারেজ বা মানে যারা মিডিওকার ছেলে মেয়ে, তাদের মধ্যে কিন্তু সুইসাইডাল বা প্রবণতা সবই কম। তার মানে কোথাও একটা আহ, মানে একটা আনন্যাচারাল চাহিদা বা ইমপ্র্যাকটিক্যাল গোল, সেটা একটা বড় কারণ এই সুইসাইডের। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, একটা সব পেশির দেশ থেকে যদি বাচ্চা আসে, সে কিন্তু যখন প্রফেশনাল লাইফে ঢুকছে, সেখানেও সে কিছু পাইনিটা কিছুতেই মেনে নিতে পারছে না। সেখানে টার্গেট অ্যাচিভ না করতে পারলে তাকে যদি বস বকে, সেটাও একটা বিশাল বড় ট্রিগার হয়ে যেতে পারে, যাতে সে ডিপ্রেশনে চলে যেতে পারে, নিজেকে গুটিয়ে নিতে পারে, চাকরি ছেড়ে দিতে পারে, ইভেন সুইসাইডও করে বসতে পারে। কোনো রিজেকশন বা হেরে যাওয়া, এটা মেনে নিতে পারাটা ভীষণ জরুরি। আর এখানে টিচার, মা বাবা এবং গোটা সোসাইটির, আমার মনে হয় যে কাদেরকে আমরা এক্সাম্পল হিসেবে সেট করব, সেখানে এই বাহবা দেওয়ার জন্য চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গিয়ে যারা উঠে দাঁড়িয়েছেন, পরাজিত হয়ে তারপরে যারা উঠে দাঁড়িয়েছেন, সেই এক্সাম্পল গুলো আরো বেশি বেশি করে সামনে নিয়ে আসা যেন আমার মনে হয় খুব জরুরি। তা না হলে এরকম এক একটা ঘটনা ঘটার পর আমরা একটু আহা উহু করে একটা আরআইপি লিখে লিখে পোস্ট দিয়ে, যে জীবনে শান্তি পেল না, শান্তিতে বাঁচলো না, তাকে কি আমরা আর রেস্ট ইন পিস বলবো? সেই যে ভ্যাকুয়ামটা ক্রিয়েটেড হলো পরিবারে বা পৃথিবীতে বা পরিবেশে, আমরা তো কোনোভাবেই সেটাকে পূর্ণ করতে পারছি না। সেজন্য আমাদের কোথাও একটা প্রতিরোধের চেষ্টা করতে হবে, এই জিনিসটা আটকানোর চেষ্টা আমাদের করতে হবে। একদমই তাই। আমি শেষ প্রশ্নে যাবো আপনার কাছে অবশ্যই আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায়। একটা ব্যাপার যেটা ঘুরে ফিরে আসছে, যেটা একটু আগে আপনি বলছিলেন, যে হার জিতের শিক্ষাটা বা এই এই হারতে শেখার আনন্দটা, সেই জায়গা থেকে আপনি নিজে প্রচুর সদ্যজাতের মানে জন্ম দেন, আপনার আপনার হাত ধরে অনেক 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 সদ্যজাত জন্মায়। সেখানে দাঁড়িয়ে আপনি অনেক প্যারেন্টের সঙ্গেও এই মানে এই সুযোগই বলবো পান, যে তাদের সঙ্গে ডিরেক্ট ইন্টারঅ্যাক্ট করার। আজকের দিনে দাঁড়িয়ে এই এতগুলো ঘটনার পরে যদি আমি আপনাকে প্রশ্ন করি, যে যদি একটা টিপ অফ অ্যাডভাইস আপনার গুরুত্বপূর্ণ মূল্যায়নের সাথে যদি আপনি পেরেন্টসদেরকে দিতে চান, তো হোয়াট উড বি ইয়োর টিপ অফ অ্যাডভাইস গোয়িং ফরওয়ার্ড? দেখো, প্যারেন্টিং আমার কাছে একটা ভীষণ পছন্দের সাবজেক্ট। এবং আমি আহ, যতটা না গাইনোকোলজি প্র্যাকটিস করি, আমার যে অবস্টেট্রিক প্র্যাকটিস, সেখানে কিন্তু আমি প্যারেন্টিং নিয়ে অনেক সময় ব্যয় করি। আমার মনে হয় কোথাও একটা এটাও আমাদের প্রত্যেকের সোশ্যাল রেসপন্সিবিলিটি। তো এখানে আমি তাদের সবসময় একটা কথা বলি, যে তোমার যে সন্তান আজ তোমার কোল আলো করে এলো, সে কিন্তু পারফর্মার হোক বা না হোক, তাকে তুমি পৃথিবীর অন্য যে কোনো কারোর সন্তানের থেকে বেশি ভালোবাসবে। সুতরাং সন্তানকে ভালোবাসা যেন সত্যি আনকন্ডিশনাল হয়, তার পারফরমেন্সের ওপর যেন তোমার ভালোবাসার কোনো রকম বেশি কম না হয়। আর নিজের মনে আমরা এটা সবাই জানি যে পারফর্মিং অথবা নন পারফর্মিং বাচ্চাদের আমরা ভালোবাসি, কিন্তু অনেক সময় বাচ্চারা এটা বুঝতে পারে না, কারণ আমরা এক্সপ্লিসিট লাভটা তাদের সামনে আমরা ভালো করে বোঝাই না। সুতরাং আমাদের মুখেও এটা তাদের বলে অ্যাসিওর করার দরকার আছে, যে তুমি পারফর্ম ভালো করো, আমি অবশ্যই চাই, তার জন্য আমি তোমাকে সবসময়ই পজিটিভলি স্টিমুলেট করব, কিন্তু তুমি পারফর্ম করো বা না করো, আমার কাছে তুমিই আমার সন্তান। সুতরাং তুমি আমার কাছে সবচেয়ে বেশি স্নেহের ধন। যদি কখনো বিপদে পড়ো, যদি কখনো কষ্টে থাকো, সবার আগে আমার কাছেই তুমি আসবে, এবং সেই সাপোর্টটা আপনারা যাতে দিতে পারেন মানসিকভাবে, সেই জন্য প্রস্তুত থাকবেন। সন্তান ছোট হোক অথবা বড়, সন্তানকে কখনো জাজ করবেন না।
অসম্ভব খোলা মনে বাচ্চার মানে পারলে তার জুতোটা পরে তার প্রবলেমটা অ্যাসেস করার চেষ্টা করুন। আমাদের সমস্যা হচ্ছে আমরা বাচ্চাদের কাছে নিজেদের ক্লোজ করে দিই, বাচ্চারাও আমাদের কাছে ক্লোজ করে দেয়, কারণ আমরা বাচ্চাদেরকে বড্ড জাজ করি। আর একবার যদি একটা অ্যাডোলেসেন্ট বয়স থেকে বাচ্চাদেরকে আমরা জাজ করা শুরু করি, সে যাই করছে তার সেটাই আমরা ভুল বলি, তাহলে কিন্তু একটা সময় বাচ্চা আমাদের কাছে নিজেকে ক্লোজ করে দেবে। সেই জন্য চেষ্টা করুন বন্ধু হতে। তার কোনো ব্যবহারে যদি আপনার অত্যন্ত উদ্বেগ হয়, রাগ হয়, সেটাও প্রকাশ কিভাবে করবেন, দ্যাট হ্যাজ টু বি আ ভেরি কন্ট্রোলড এক্সপ্রেশন। এবং কখনোই যেন সন্তানের মনে না হয় যে আপনার যে স্নেহের জায়গাটা সন্তানের জন্য, সেটা আপনি আর তার জন্য খোলা রাখছেন না। সুতরাং এই কমিউনিকেশনের জায়গাটা, এই ভালোবাসার জায়গাটা তৈরি রাখুন। তাকে কথা বলতে দিন। তার কথাটায় একটা আস্তে আস্তে পজিটিভলি তাকে বোঝানোর চেষ্টা করুন, রোল প্লে করার চেষ্টা করুন, ব্যক্তিগত জীবন থেকে এক্সাম্পল দিন। এইভাবে আস্তে আস্তে আমার মনে হয় বাচ্চাদের একটু একটু করে তাদের অপ্রাপ্তিগুলো বুঝতে শেখান, এবং এটাও শেখান যে সবকিছু পাওয়ার নাম জীবন নয়, কিছু কিছু না পাওয়ার নামও কিন্তু জীবন। এই যেরকম আমার একটা ছেলে চাই, আমার একটা ছেলে হতেই হবে, তারপরে আমার বাচ্চাটা স্কুলে গেল, তাকে ফার্স্ট হতেই হবে, আমার অমুক গাড়িটা কিনতেই হবে, এই যে আমার সব লাগবে, যাই আমি চাইছি সেটাই আমার লাগবে, এই জায়গা থেকে নিজেরাও সরে থাকুন, সন্তানকেও সরিয়ে রাখুন। তাদের বুঝতে দিন যে অপ্রাপ্তি জীবনের একটা অবশ্যম্ভাবী অংশ, এবং অপ্রাপ্তি মেনে নিতে, হার মেনে নিতে তারা যেন ছোটবেলা থেকে শেখে। তাহলেই আশা করা যায় আমরা যে এই অসম্ভব ভালো ভালো ইনস্টিটিউট গুলো, যেমন আইআইটিস, মেডিকেল কলেজেস, এই জায়গাগুলোতে সুইসাইডের এই যে ক্রমবর্ধমান হার, এটা কোথাও একটা আমার মনে হয় যে এটা আমাদের নিজেদের হার, আমাদের পরিবেশের হার, আমাদের প্যারেন্টিং এর হার। মানে এই জায়গাটা আমাদের মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। এবং আমার মনে হয় যে যদি ইফ উই কুড টিচ দ্য টিচার্স, এবং আমরা যদি প্যারেন্টদের প্রপার প্যারেন্টিং শেখাতে পারতাম, আমাদের বাচ্চাগুলো এরকম ভাবে অকালে ঝরে যেত না। এটাই আমার একটাই মানে স্বনির্বন্ধ অনুরোধ সবাইকে, যে আপনারা এই জায়গাটা একটু ভেবে দেখবেন। একেবারে অনুপম রায়ের কথায় শখ পেলে নষ্ট জীবন। সবাই ভালো থাকবেন। আহ, আমরা অবশ্যই চেষ্টা করব, এই টপিকটা এতটাই একটা ব্রড টপিক যে একদিনে আলোচনায় শেষ হবার নয়। আমরা আরো কিছু বিষয় নিয়ে ডেফিনেটলি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরো একটা এরকম সেশন আনার, যে সেশনে আপনারা নিজেরা, আমি যেরকম আজকে সেশন থেকে সাংঘাতিক রকম ভাবে উদ্বুদ্ধ হলাম, আপনারাও সাংঘাতিক রকমের উদ্বুদ্ধ হবেন। ম্যাম অসাধারণ আহ, ভাবে কথা বলেন, ম্যামের কথায় অর্ধেক হিল হয়, আমারও হয়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বিশ্বাস করি আপনাদেরও অনেকের আজকের আলোচনা থেকে অনেক অনেক আহ, প্রাপ্তি হবে। এবং ভবিষ্যতে আমরা এরকম আরো কিছু সেশনস নিয়ে আসবো, যেখান থেকে আপনারাও আপনাদের প্রাপ্তির ভাড়াটাকে পূর্ণ করতে পারবেন আপনাদের জীবন বোধের জন্য। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা সবাইকে এটুকুই বলবো, ভালো থাকুন, নিয়ন্ত্রণে থাকুন, এবং যতটুকু আছে সে নিয়ে আনন্দে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ।